রাত যখন গভীর হয়, আলো যখন কাঁপতে থাকে, ছায়া যখন হঠাৎ একটু বেশি লম্বা হয়ে যায়, আর হাওয়ায় যখন শুধু নিঃশ্বাস নয় কথাও ভেসে আসে, তখন কি আপনি নিশ্চিত যে যে মানুষটা আপনার পেছনে দাঁড়িয়ে সে সত্যিই সামনে থেকে এসেছে, নাকি সে উল্টো পায়ে হেঁটে এসেছে? আজকের গল্প উল্টো পায়ে হাঁটা মানুষ, যার পা দুটো দেখলে রক্ত হিম হয়ে যায়, আর পিছন থেকে যার হাসি শুনলে মানুষ হারামজাদা বলে ভুল করে বুঝে বসে। চলুন শুরু করি। বছরটা ছিল ২৫, এখন থেকে ৩ বছর আগের কথা। গ্রামের নাম চাঁদপুরের পূর্ব নোয়াখালীর মতো কোথাও না, আসলে বরিশালের হাসনাবাদ ইউনিয়নের ভেতরে গাছতলা নামে একটা ছোট্ট পাড়া। সেখানে বাড়ি ছিল আমাদের। বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন ৪০-এর শুরুতে একসাথে। বাস দুর্ঘটনা হয়েছিল বরিশাল ঢাকা হাইওয়েতে। আমরা দুই ভাই, আমি আলমগীর আর ছোট ভাই রাকিব। আমার তখন বয়স ২৪, রাকিবের ১৯। বাবা ছিলেন মাধ্যমিক স্কুলের ইংরেজির শিক্ষক। গাছতলার সবচেয়ে বড় বাড়ি, ৪ ঘরের একতলা, কাঠের ছাদ, চারপাশে আম, কাঁঠাল, লিচুর গাছ, আর সবচেয়ে বড় কথা, বাড়িটা ছিল জলার কিনারায়, গাঙে নদীর একটা ছোট খালের পাড়ে। বর্ষায় খাল জল উপুর করে পাড় ভেঙে ফেলে, তখন বাড়ির পেছনের জমি হয়ে যেত জলাভূমি। জল কালো, তেলের মতো চকচকে, কাদায় ঢাকা। গাছগুলো হয়ে যেত অর্ধমরা, জলে ভাসা শিকড় দিয়ে দাঁড়িয়ে থাকত। পাড়ার লোকজন বলতো ওই জলায় নাকি একসময় দুয়ার ছিল, একটা গভীর গর্ত, যেখান দিয়ে কি জানি কি ওপারে যাওয়া যেত। বুড়ো হাজারি মিয়া বলতেন সেই দুয়ার বন্ধ করে দিয়েছিল বাবা আব্দুল করিম সাহেব। তিনি নাকি পীর ছিলেন। তার কবর এখনও আছে ওই জলার মাঝখানে একটা ছোট টিলায়। কিন্তু আমরা দুই ভাই এসব গুজবে কান দিতাম না। ভাবতাম গ্রামের বুড়োদের আবার কি না বলার, বছরের পর বছর শোনা কথা। তবে সব বদলে গেল সেই বর্ষায়। সেদিন বৃষ্টি নামল রাতে। বিকেল থেকেই আকাশ মেঘে ঢাকা, বাতাস গরম আর ভারী, যেন কোনো বড় কিছু ঘটতে যাচ্ছে। রাত ৯টা নাগাদ বিদ্যুৎ চলে গেল। জেনারেটর ছিল না। মোমবাতি জ্বালালাম। রাকিব বসেছিল খাটে, মোবাইলে গেম খেলছিল। আমি কাঠের টেবিলে বাবার পুরনো ডায়েরি পড়ছিলাম। তিনি মাঝে মাঝে আফগানিস্তান যুদ্ধের কথা, সুফি দর্শন আর গ্রামের কিছু অদ্ভুত ঘটনা লিখতেন। তখন আমি পড়ছিলাম এক জায়গায়, ২১ জুন ১৯৯৭। আজ রাতে হাসান মিয়ার ছেলে বলল জলার পাড়ে এক মানুষ দেখেছে, পা দুটো উল্টো করে হাঁটছিল। বলল বুকের ওপর দিয়ে পায়ের আঙুল উঠছিল, যেন শরীরটা মোড়ানো হয়েছে। আমি বিশ্বাস করিনি, কিন্তু সেদিন রাতে নিজেই কি যেন শুনলাম, কড় কড় কড়, কাঠের পায়ের শব্দ, কিন্তু উল্টো দিক থেকে। আমি হেসে ফেললাম। রাকিব শোন, বাবা লিখেছেন উল্টো পায়ে হাঁটা মানুষ। ওই তো গল্প, ভূতের গল্প, রাকিব হেসে বলল। ওদের সময়ে টিভি নাই, ইন্টারনেট নাই, গল্প বানাতে বানাতে এসব হয়ে যেত। কিন্তু ঠিক তখন কড় 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 শব্দটা এলো বাইরে থেকে। মোমবাতির আলো কেঁপে উঠল। দুজনেই চুপ করে গেলাম। শব্দটা পা ফেলার শব্দ, কিন্তু ভুল রিদমে। সাধারণ মানুষ হাঁটলে ডান বাম ডান বাম, কিন্তু এটা ছিল বাম ডান বাম ডান, না, আরো ভয়ানক, ডান ডান বাম বাম, যেন দুই ডান পা আসছে একসাথে, তারপর দুই বাম পা। আর শব্দটা আসছিল বাড়ির পেছন দিক থেকে, জলার পাড় থেকে। দরজা বন্ধ করে দে, আমি ফিসফিস করে বললাম। রাকিব দৌড়ে গিয়ে পেছনের কাঠের দরজা ঠেলে বন্ধ করল, কিন্তু শব্দটা থামল না। কড় ক্রিক কড়। এবার হঠাৎ এলো আরেকটা শব্দ, ফিস ফিস ফিস, যেন কেউ খুব শান্তে শ্বাস ফেলছে। আমি জানালার পর্দা সরিয়ে তাকালাম। অন্ধকার, বৃষ্টি ঝমঝম করছে, জলার জল কালো আয়নার মতো। আর সেখানে এক মানুষ হাঁটছিল। মাথা ছিল নিচু, কাঁধের ওপর ঝুলে পড়া, পোশাক সাদা লুঙ্গি, ওপরে কালো পাঞ্জাবি, কিন্তু ভিজে গিয়ে শরীরে লেগে আছে। সে হাঁটছিল উল্টো পায়ে। ডান পায়ের গোড়ালি যেখানে হবে সেখানে ছিল তার আঙুল, আর আঙুলের জায়গায় গোড়ালি। তার পা দুটো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে লাগানো। আমার গা শিউরে উঠল।
ওই দেখ। কিন্তু রাকিব আমার হাত চেপে ধরে বলল, দেখিস নে ভাই, দেখিস নে, বাবা লিখেছিল যে দেখে সে টেনে নেওয়া পড়ে। ক্লিক, মোমবাতি নিভে গেল। অন্ধকার, আর দরজার কাঠে আঁচড়ানোর শব্দ শুরু হলো। খাস খাস খাস। আমরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে রইলাম। দরজায় আঁচড়ানোর শব্দ বাড়ল। এবার শব্দটা ছিল আরো গভীর, যেন কোনো বড় পাথর টেনে আনা হচ্ছে। রাকিব ফিসফিস করে বলল, ভাই, মনে হচ্ছে সে হাসছে। আমি কান পেতে শুনলাম, হ্যাঁ, হু 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 হু। হাসি নয়, হাঁপানো, কিন্তু হাসির মতোই শেষে একটা ফুস শব্দ। হঠাৎ বাতাসে একটা গন্ধ এলো, পচা পানি, কাদা আর মাংসের গন্ধ, যেন কোনো পশুর গলা কাটা হয়েছে, 3 দিন ধরে রোদে শুকুচ্ছে। দরজার ফাঁক দিয়ে এক ফোঁটা কালো জল পড়ল মেঝেতে। আমরা পিছিয়ে গেলাম ঘরের কোণে। তখন কর 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 শব্দ এলো এবার জানালা বরাবর। সে ঘুরে জানালায় এসেছে। আমি দরজার কাছে গিয়ে একটা বাঁশের লাঠি তুলে নিলাম, বাবার রাখা, মশা মারার জন্য। জানালার পর্দায় একটু সরালাম, আর দেখলাম দুটো চোখ, জলের মধ্যে ভাসমান দুটো চোখ। কালো নয়, ধূসর, জলজ চোখ, যেন মাছের চোখ, কিন্তু মানুষের মতো বুদ্ধিমান। চোখ দুটো সোজা আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না। মাথাটা এত নিচু যে কপাল দিয়ে জলের পৃষ্ঠ ছুঁয়ে আছে। কিন্তু একটা কথা বুঝলাম, সে আমাদের ঘরে ঢুকতে চায় না। সে চায় আমরা বেরিয়ে আসি। ভাই আজ্ঞা করেছে। কি? সে বলেছে, আমার কাছে আয়, মাথা না নাড়িয়ে। আমি রাকিবের দিকে তাকালাম। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে, যেন কেউ তার মধ্যে ঢুকে বসে আছে। না রাকিব, কথা বলিস নে, কারো কথা শুনিস নে। কিন্তু রাকিব ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তার হাত দরজার কপাট ছুঁয়ে ফেলল। না! আমি লাঠি দিয়ে দরজা ঠেলে বন্ধ করে দিলাম। রাকিব পড়ে গেল মেঝেতে। জানালায় চোখ দুটো হারিয়ে গেল, আর শব্দ কড় 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 দূরে সরে যাচ্ছিল। আমরা ভোর পর্যন্ত জেগে রইলাম। সকাল হতেই বৃষ্টি থেমে গেল। আমরা বেরিয়ে গেলাম বাড়ির পেছনে। জলার জল এখন আরো কালো, আর কিছু জায়গায় জলের ওপর ফেনা ভাসছে। পাড়ের কাদায় পায়ের দাগ ছিল, কিন্তু সাধারণ পায়ের দাগ নয়। প্রতিটি দাগ উল্টো, গোড়ালির ছাপ সামনে, আঙুলের ছাপ পিছনে, আর 2 ডান পায়ের দাগ একসাথে, তারপর 2 বাম পায়ের দাগ। দাগগুলো জলার ভেতর দিয়ে যাচ্ছিল, কবরের দিকে। রাকিব কিছু বলল না। তার চোখে ভয় নয়, একটা আকর্ষণ। আমি গ্রামের বুড়ো হাজারি মিয়ার বাড়িতে গেলাম। তিনি তখন চায়ের কাপ হাতে বসেছিলেন। বাবা আব্দুল করিমের কবরের কথা বলেছিলেন। হাজারি মিয়া চোখ তুলে তাকালেন। চোখ দুটো ছিল নীল চাষা মাটির মতো ধূসর। হ্যাঁ, কিন্তু ওই কবর আর কবর না বাবা, ওইটা দুয়ার। দুয়ার? হ্যাঁ, আব্দুল করিম সাহেব কবর বানাননি। ওই টিলায় ছিল একটা গর্ত। তার বাবা বলতেন সেখানে মানুষ নাই। যারা মানুষ হতে চায় কিন্তু মানুষ হয়নি, তারা থাকে। তাদের নাম উল্টো পায়ের জিন। জিন? জিন না, জিন তো আল্লাহর সৃষ্টি। ওরা বিকৃত আত্মা, যারা জন্মানোর আগেই মরে যায়, কিন্তু ওপারে যায় না। ওদের শরীর গড়ে ওঠে না ঠিক মতো। পা উল্টো, হাত উল্টো, মাথা পিছন দিকে। ওরা মানুষ হতে চায়, তাই মানুষের ছায়া ধরে, মানুষের নাম ধরে, মানুষের গন্ধ ধরে। আর যে মানুষটাকে ওরা পছন্দ করে, ওকে নিজেদের মতো করে নিয়ে যায়। কি করে? হাজারি মিয়া নিচু গলায় বললেন, ওরা শুধু একটা কাজ করে, তোমাকে উল্টো পায়ে হাঁটতে শেখায়। আর একবার শিখে গেলে তুমি আর কখনো সোজা হাঁটতে পারো না। তুমি হয়ে যাও ওদের মতো। আমি বাড়ি ফিরে রাকিবকে সব বললাম। রাকিব শুধু বলল, কিন্তু ভাই, সে আমাকে ডাকছে, আমার নাম ধরে ডাকছে। রাকিব, আয় না রাকিব, আমি তো তোমার জন্য অপেক্ষা করি। কে ডাকছে? যে আগে ছিল, আমার চেয়ে ছোট, আমার ভাই। আমার গা শীতল হয়ে গেল। কি? আমরা তো 2 ভাই। রাকিব আমার দিকে তাকালো।
তার চোখে জল। না ভাই, আমরা 3 ভাই ছিলাম। আমাদের ছোট ভাই তানভীর মারা গিয়েছিল জন্মের পর মাত্র 7 দিনে। মা বলতেন তার পা দুটো ছিল উল্টো। আমি হাজারি মিয়ার কাছে আবার গেলাম। তানভীরের কথা জানেন? বুড়ো মাথা নাড়লেন। হ্যাঁ, তাকে বুড়ো কবরে পুঁতেছিল, বাবা আব্দুল করিমের কবরের পাশে। কিন্তু কবর বন্ধ করার সময় তার ডান পা ভেঙে গিয়েছিল কফিনে ঢোকাতে গিয়ে। তখন পা উল্টিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল। বুড়ো বলেছিলেন ও যদি কখনো ফিরে আসে তবে সে উল্টো পায়ে হাঁটবে, কারণ সে জানে না সোজা কিভাবে হাঁটতে হয়। আমি ভেবেছিলাম রাকিব পাগল হয়ে গেছে, কিন্তু সেদিন রাতে রাকিব আর ঘরে ছিল না। তার জুতো ছিল দরজার কাছে 1 জোড়া, কিন্তু জুতো দুটো একই পায়ের, দুটোই ডান পায়ের। আর বাইরে জলার পাড়ে পায়ের দাগ 3 জোড়া, 1 জোড়া সাধারণ, 1 জোড়া উল্টো, আর 1 জোড়া অসম্পূর্ণ। ডান পা স্পষ্ট, বাঁ পা মুছে যাওয়া। আমি একা থাকতে পারলাম না। পরদিন ভোরে হাজারি মিয়া, কিছু আরও বুড়ো আর আমি নৌকা নিয়ে গেলাম কবরের দ্বীপে। জল এত কালো যে নৌকার তলা দিয়ে তলদেশের কিছু দেখা যাচ্ছিল না। কবর দুটো, একটা বড় আব্দুল করিম, আরেকটা ছোট তানভীর। ছোট কবরের মাটি ছিল উঠে এসেছে, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। হাজারি মিয়া বললেন, ওদের কবর খুঁড়ো না, খুঁড়লে দুয়ার খুলে যাবে। কিন্তু তখন নৌকার তলা থেকে শব্দ এলো, কড় কড় কড়। আমরা সবাই উঠে দাঁড়ালাম। জলের নিচ থেকে 2 জোড়া হাত উঠে এলো। 1 জোড়া স্বাভাবিক, আরেক জোড়া উল্টো কবজি, কবজি পিছন দিকে, আঙুল সামনে। হাত দুটো নৌকার কিনারা ধরল। আর তারপর রাকিব উঠে এলো। কিন্তু সে রাকিব নয়। তার মুখ ঠিক, চোখ ঠিক, কিন্তু গলার আওয়াজ, ভাই আমি এখন সুখী। তানভীর বলেছে আমি আসলে ওর ভাই ছিলাম, পৃথিবীতে নয়, ওপারে। আমরা 3 ভাই, ভাই ভাই আর ভাই। তবে আমি শেষ ছিলাম, এখন আমি প্রথম। তার পা উল্টো, তার হাঁটু ভাঁজ হয়েছে পিছন দিকে। সে নৌকায় উঠতে চেষ্টা করছিল, কিন্তু পা উল্টো হওয়ায় ভারসাম্য রাখতে পারছিল না। হাজারি মিয়া 1 হাতে কোরআন তুলে ধরলেন, আরেক হাতে নৌকার ছুরি। বাবা আব্দুল করিমের নামে তোরা ফিরে যা। কিন্তু রাকিব হেসে বলল, না বুড়ো, আমরা ফেরত যাব না। আমরা এবার তোমাদেরকে নেব, কারণ তোমরা তো আমাদের মতো হতে চাও না। তোমাদের পা তো এত সোজা, এত সুন্দর। আমরা শুধু চাই তোমাদের পা দুটো ভেঙে দিয়ে আবার গুছিয়ে দিই। তখন জল ফুটে উঠল, আর আরও 2 জন উঠে এলো। একজন অস্পষ্ট, মুখ নেই, শুধু 2 চোখ আর একটা হাসি, যে হাসি কখনো থামে না। আরেকজন ছোট, চোখ বড়, হাতে একটা পুরনো খেলনা গাড়ি, তানভীর। সে বলল, ভাই আমি কখনো হাঁটতে শিখিনি ভাই, তুমি আমাকে শিখিয়ে দেবে না উল্টো দিক থেকে? নৌকা হেলে গেল। আমি লাফ দিলাম জলে, কিন্তু জলের ভেতর হাজারো হাত আমাকে ধরে ফেলল, সবগুলোই উল্টো কবজির। তারা আমাকে টানছিল নিচে নিচে, সেই দুয়ারের দিকে। আমি জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম, আমি ছিলাম একটা লম্বা সরু গর্তের ভেতরে। চারপাশে কাদা আর পচা গাছের শিকড়, কিন্তু সব কিছু উল্টো। আলো আসছিল নিচের থেকে, গাছের শিকড় ছিল আকাশের দিকে, আর মাথার ওপরে জলের তলা, যেখানে মানুষ হাঁটছিল, কিন্তু তাদের পা ছিল গর্তের দিকে। আমি বুঝলাম আমি উল্টো পৃথিবীতে এসেছি। তখন শুনলাম কড় কড় কড়। পিছন থেকে এলো রাকিব, কিন্তু এবার সে সোজা হাঁটছিল। তার পা উল্টো নয়, আমার পা উল্টো। দেখ ভাই, এখানে সব ঠিক আছে। এখানে কেউ জিজ্ঞাসা করে না তুমি কে। এখানে সবাই জানে
তুমি আমাদের মতো হতে চাও। আমি চাই না। তুমি চেয়েছিলে। তুমি তো রাতে বারবার জানালা দিয়ে তাকাতে, ও কিভাবে হাঁটে, ও কিভাবে হাসে, ও কিভাবে মুক্ত। তুমি চেয়েছিলে, শুধু সাহস পাওনি বলতে। তখন আরেক শব্দ এলো, ফিস ফিস ফিস। তানভীর এলো দৌড়ে, কিন্তু সে দৌড়াচ্ছিল পিছন দিকে, মাথা আগে, পা পিছনে। ভাই, আমাকে একটা খেলনা দেবে? তোমার পা দুটো দেবে? আমি পালালাম গর্তের ভেতর দিয়ে, কিন্তু যত পালালাম সব পথ শেষ হলো ওই এক জায়গায়, একটা কাঠের দরজা। দরজার উপর লেখা, যে ঢুকবে সে ফিরবে না, যে ফিরবে সে উল্টো হয়ে ফিরবে। দরজার ফাঁক দিয়ে দেখলাম আমাদের বাড়ি। বাইরে দাঁড়িয়ে আছে আমি, সোজা পা নিয়ে। জানালা দিয়ে ভেতরে তাকাচ্ছি, আর ভেতরে উল্টো পায়ে হাঁটা আমি দাঁড়িয়ে রাকিবের পাশে। দরজা খুলে গেল, আমি ঢুকলাম, আর আমার পা দুটো উল্টে গেল। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠলাম আমাদের বাড়ির ঘরে। বৃষ্টি থেমে গেছে, বিদ্যুৎ ফিরে এসেছে। রাকিব বসে আছে খাটে, মোবাইলে গেম খেলছে। ভাই, কি হয়েছিল রাতে? আমার কিচ্ছু মনে নেই। আমি তাকালাম তার দিকে। তার পা সোজা, জুতো এক ডান এক বাম। আমি নিজের পা দেখলাম, সব ঠিক আছে। কিন্তু যখন আমি বাথরুমে গিয়ে আয়নায় তাকালাম, আমার প্রতিবিম্ব কিছুক্ষণ পরে উল্টো দিকে হাসল আর বলল, তুমি তো এখন আমাদের, আর তোমার ভাই, সে এখন তোমার পিছনে হাঁটছে। আমি পিছন ফিরে তাকালাম, কেউ নেই, কিন্তু মেঝেতে 2 জোড়া পায়ের দাগ। এক জোড়া সামনে থেকে এসেছে, আর এক জোড়া পিছন থেকে এসেছে, উল্টো পায়ে। আজ আমি এখানে বসে আছি, আপনাদের সাথে গল্প বলছি। আমার পা দুটো সোজা, আমি হাঁটি সাধারণ মানুষের মতো। কিন্তু রাতে যখন আলো নিভে যায়, আমি শুনতে পাই কড় কড় কড়। আর তখন আমি জানি আমার পিছনে কেউ আছে। সে আমার ভাই, সে আমাকে ডাকছে, আলমগীর, এবার তুমি এগিয়ে যাও, আমি পিছনে থেকে তোমাকে সামলাবো। আর সবচেয়ে ভয়ের কথা, আমি চাই সে আমাকে সামলাক, কারণ উল্টো পায়ে হাঁটলে আর কখনো ভয় পাওয়া যায় না, কারণ সব কিছুই তখন উল্টো হয়ে যায়। আপনি কি কখনো রাতে পিছন ফিরে তাকিয়েছেন আর দেখেছেন আপনার নিজের ছায়া একটু পরে ঘুরেছে? তাহলে বুঝবেন ওই ছায়াটা আপনার নয়, ওটা আপনার জন্য অপেক্ষা করছে। কারণ উল্টো পায়ে হাঁটা মানুষ কখনো একা থাকে না, সে সব সময় একজনকে খোঁজে, নিজের মতো করে নেয়। আজকের মতো এখানেই শেষ, কিন্তু রাতে যদি শোনেন কড় কড় কড়, তাহলে মনে রাখবেন সে আপনার পিছনে নয়, সে আপনার ভেতরে হাঁটছে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, আর রাতে দরজা ভালো করে বন্ধ রাখুন, কারণ ওরা কখনো দরজা খুলে ঢোকে না, ওরা তো আপনার পা ধরে ভেতর থেকেই খুলে দেয়।